সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করল সরকার। জামায়াত শিবির নিষিদ্ধে রাজধানীতে নিরাপত্তা জোরদার। বিদায়ী বক্তব্যে যা বললেন ডিবির হারুন। ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল, মন্তব্য ওবায়দুল কাদেরের। হত্যার বিচার চাইলেন বাঁধন, মোশাররফ করিম বললেন ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অবশেষে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করল সরকার। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। অবশেষে এখন সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো। আজ দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, এ বিষয়েও তারা এগিয়ে নেবেন। তিনি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামী দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে। সেই সময়ের দল হিসাবে যুদ্ধাপরাধের অভিযোগের বিচার করার ব্যাপারেও সরকার এখন উদ্যোগ নেবে। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবেন। জামায়াত শিবির নিষিদ্ধে রাজধানীতে নিরাপত্তা জোরদার। রাজধানী ঢাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে তথ্যটি জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। বিদায়ী বক্তব্যে যা বললেন হারুন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাকে গ্রেপ্তার করা হবে না। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে ডিবি থেকে বদলি উপলক্ষে বিদায়ী বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। হারুনুর রশিদ বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদের গ্রেপ্তার করা হবে না। যারা ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত, যারা আগুন লাগিয়েছে, মেট্রো রেলে ভাঙচুর, অগ্নিকাণ্ড করেছে, রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনে আগুন লাগিয়েছে, পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, ডিবিতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ড থেকে শুরু করে এমপি আনার হত্যার মামলা সহ অসংখ্য খুনের ঘটনায় নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে মামলার ক্লু বের করেছি। আমরা কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করিনি, আর প্রভাবশালী ব্যক্তি যত বড় ক্ষমতাসীন হোক না কেন, জড়িত থাকলে তাকেও ছাড় দেয়নি।
হারুন বলেন, আমি ৩ বছর ৩ মাস ডিবিতে কাজ করেছি। আপনারা সব সময় আমার পাশে ছিলেন। আমি চেষ্টা করেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে ডিবিকে সাধারণ মানুষের আস্থার দোরগোড়ায় নিয়ে যাওয়া। চাকরির ৩ বছর ৩ মাস চাকরিকালীন সময় আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেম সলভ হতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে। আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার। যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে। আমি চেষ্টা করেছি ডিবিকে একটি আস্থার জায়গায় নিয়ে যেতে। তিনি আলো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। ডিএমপিতে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে। মানুষের সব শেষ ভরসাস্থলের জায়গা থানা। থানা যেন মানুষকে সেবা দিতে পারে সেই লক্ষ্যে আমি চেষ্টা করব সাধারণ মানুষ যেন থানায় আসে এবং সেবাটা পায়। যেকোনো ঘটনায় থানায় গিয়ে জিডি মামলা করতে পারে। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে। ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল, মন্তব্য ওবায়দুল কাদেরের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ডক্টর ইউনূস একটি বিবৃতিতে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে আহ্বান জানিয়েছেন। তার এই কার্যক্রম বেআইনি। তার এই আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে, দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেলজয়ী, তার পক্ষে কি এটি শোভা পায়? সেতুমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলমান তখন তিনি এ ধরনের কার্যক্রম করছেন, যা ষড়যন্ত্র বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূস এ ধরনের ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। মুক্তি পেয়ে সার্জিসের পোস্ট এ লড়াই চলবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেলে দেওয়া ওই পোস্টে সার্জিস লিখেছেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরো লিখেছেন, যারা একটিবারের জন্য আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেপ্তারের ভয়ে থাকেন। এমন অনেকে আছেন যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। তিনি আরো লিখেছেন, রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সব শেষ হয়ে যাবে? 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটক রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনাদের গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। সেই পোশাকটার উপর, ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে। ৩২ ঘন্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা। একটু স্বাভাবিক হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় গেছেন তিনি। সেখান থেকে বিবিসি বাংলাকে জানান, ছাড়ার আগে ৩২ ঘন্টা ধরে অনশন করেছেন তারা। বোঝেনি তো ৭ দিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম, তারপর লাস্ট ৩২ ঘন্টা ধরে অনশন। একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটা লিখিত বক্তব্য দেব, বলেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেই পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ। কয়েক ঘন্টা অপেক্ষার পর পুলিশের মাইক্রোবাসে করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।